500 দিন। তাই আপনারাও আজকে শপথ নিয়ে যান প্রকৃত মানুষের অধিকার বজায় করতে, অধিকার আদায় করতে যদি 500 দিন জেল খাটতে হয়, মাহিউদ্দিন মাহি খাটবে। আপনারা আছেন তো আমাদের সঙ্গে? আছেন তো নওশাদ সিদ্দিকীর আদর্শের সঙ্গে? আজও পর্যন্ত দায়িত্ব নিয়ে কোথাও বলতে পারবেন? আজকে সুকান্ত মজুমদারকে দেখুন, সুকান্ত মজুমদার বলছেন বাড়ি বাড়ি অস্ত্র রাখুন। আজ পর্যন্ত নওশাদ সিদ্দিকীর মুখ থেকে এরকম শব্দ পেয়েছেন? কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবেন? মিডিয়া বন্ধুদেরকে চ্যালেঞ্জ করে বলছি, একটা বক্তব্য যদি নওশাদ সিদ্দিকী শোনাতে পারেন, নওশাদ সিদ্দিকীর দায়িত্ব নিয়ে বলেছেন পলিটিক্স ছেড়ে দেবো। আজ আবেগের সঙ্গে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। সেই মানুষটাকে পর্যন্ত আপনারা শত চেষ্টা করে যাচ্ছেন প্রতি মুহূর্তে ব্লক করে রাখার, কিন্তু না, আমাদের নওশাদ সিদ্দিকী আমাদের আদর্শে, নওশাদ সিদ্দিকী আমাদের রক্তে, নওশাদ সিদ্দিকী আমাদের শিরায় উপশিরায় মিশে আছে। আপনারা চাইলেও নওশাদ সিদ্দিকীকে ব্লক করতে পারবেন না, পারবেন না নওশাদ সিদ্দিকীকে আটকে রাখতে। নওশাদ সিদ্দিকী যেমন বিধানসভায় দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট সলিউশনের কথা বলছেন, যেখানে রাজ্য সরকার শুধুমাত্র ওবিসি সার্টিফিকেটের বলে, কিছু মানুষ মুসলিম, আদিবাসী, এসসি এসটি ভাই বোনেরা চাকরি পেত, আজকে এসসি এসটি ফেক সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। আপনারা জানেন 2024 সালে 22শে ফেব্রুয়ারি ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করে দেয়। আজকে 450 পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেটের এনসিএল সার্টিফিকেট না পাওয়ার কারণে আমার ডাক্তার ভাই বোন বন্ধুরা আজ ডাক্তারি পড়ার সুযোগ পেল না। মমতা ব্যানার্জি বলছেন নবান্নে বসে কারো কোনো অসুবিধা হতে দেব না, আর উল্টো দিকে ইনস্ট্রাকশন দিচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভকে যে এনসিএল সার্টিফিকেট দেওয়া যাবে না। বুঝুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, পিছন থেকে ছুরি মারা যেটা হয় আরএসএস এর সঙ্গে হাত মিলিয়ে প্রতিদিন আমাদেরকে ছুরি মেরে চলেছে। এই রানী রাসমণি রোডে কয়েকদিন আগে দেখলাম বড় বড় সব হুজুর সাহেবদের সভা হলো ওয়াকাফ বিলের নামে। কালকে যখন জেপিসির মিটিংয়ে আমাদেরকে জেপিসির চেয়ারম্যান যখন নওশাদ सिद्दीकी বলছেন যে আসুন साहब एक फोटो खिंचा लीजिए, नौशाद सिद्दीकी बोला फोटो खिंचाने के लिए तो हम यहाँ नहीं आए हैं, हम तो आए हैं अपने हक के लिए। हक जब तक नहीं मिलेगा ये लड़ाई चलता रहेगा। যতক্ষণ পর্যন্ত না আমরা অধিকার আদায় করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। রানী রাসমণি দাঁড়িয়ে হুজুর সাহেবরা প্রোগ্রাম করলেন, অনেকে অনেক কিছু পদও পেয়ে গেলেন। শামসুল স্যার বলছিলেন সব কটা ধান্দাবাজ ওবিসি সার্টিফিকেট ওয়াকাফ ইস্যু করে মূলত বসিরহাটের টিকিটটা কনফার্ম করতে চাইছেন। সব দেখবেন ওই টাইপের হুজুর। আমি তাদের নাম করে পর্যন্ত বলতে পারি যে এই ওবিসি সার্টিফিকেট এবং দুদিন যাবৎ বিধানসভাতে যে আলোচনা সভা ছিল ওয়াকাফ নিয়ে, একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি। কোথায় ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব? আপনাকে বলছি, কোথায় ছিলেন আপনারা যখন ওয়াকাফ নিয়ে ডিসকাশন হচ্ছিল? শুভেন্দু অধিকারীরা বড় বড় গলা বাজাচ্ছিলেন, কেন ওয়াকাফ রেজিস্ট্রেশন হলে ক্ষতি কোথায়? তখন একা দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী বক্তব্য রেখে ওপোজ করলেন, আপনারা হাততালি পর্যন্ত দিতে পারলেন না। লজ্জা এটা আপনাদের জন্য, লজ্জা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবদের জন্য, লজ্জা হুমায়ুন সাহেবদের জন্য, লজ্জা 40টা এমএলএর জন্য। আমরা গর্ববোধ করি, আমরা গর্ববোধ করি নওশাদ সিদ্দিকীর জন্য, যে প্রতিদিন দাঁড়িয়ে নিচতলার মানুষ থেকে শুরু করে যারা খেটে খাওয়া, যারা বঞ্চিত, যারা চাকরি পায়নি, যারা ডিএ পায়নি, আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার, প্রতিটা সেক্টরের মানুষের অধিকার নিয়ে লড়াই করে যাচ্ছেন। তাই আমরা বলি ওই ব্র্যান্ডেড মানুষটার সঙ্গে, ওই ব্র্যান্ডেড রক্তের সঙ্গে আমরা সারা জীবন আছি। আপনারা আছেন তো? ওই লড়াই যতদিন থাকবে, নওশাদ সিদ্দিকী যতদিন থাকবে, আমরা এই লড়াইয়ের ময়দানে আছি। এবং লড়াইয়ের ময়দান যতক্ষণ পর্যন্ত না অধিকার আদায় করতে পারবো, এই লড়াই আমরা ছাড়ছি না। এই বার্তা দিয়ে নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।
আমরা ক্রমশ শেষের দিকে চলে আসছি। এখন আমাদের সামনে খুব সংক্ষেপে বক্তব্য রাখবেন আরও দুজন, আর তারপরে প্রসেনজিৎ দা বক্তব্য রাখবেন, সবশেষে নওশাদ ভাই বক্তব্য রাখবেন। এখন মুসা কারিমুল্লাহ, আমাদের উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য মুসা কারিমুল্লাহ একদম সংক্ষেপে দু চার কথা বলবেন। মুসার পরে তৌহিদ আহমেদ খান। তৌহিদ আহমেদ খান। হ্যালো, ধন্যবাদ জানাবো আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে ধন্যবাদ জানাবো মঞ্চে যারা উপস্থিত আছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো। বিশেষ করে আজকের প্রোগ্রামে সফল করার জন্য প্রায় 1 মাস ধরে বিভিন্ন পঞ্চায়েতে নেতৃত্ব, বুথ নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বরা যারা বিভিন্নভাবে এই প্রোগ্রামকে সফল করার জন্য কষ্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো। আজকে অধিকার সমাবেশ 8টা বিষয় নিয়ে আজকে যে সমাবেশ ডাকা হয়েছে 21শে জানুয়ারি, আপনারা জানেন এই সমাবেশ মধ্যে মূল একটা দাবি যেটা রাখা হয়েছে ওয়াকআপ বিল। ওয়াকআপ বিল নিয়ে আপনাদেরকে বলি, ওয়াকআপ বিল কিন্তু কোনো সরকারের বাপের সম্পত্তি না, বাবাখালীর সম্পত্তি নয়। ওয়াকআপ বিল একমাত্র একটা সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের রেখে যাওয়া, বাপদাদাদের রেখে যাওয়া সম্পত্তি। এই সম্পত্তি নিয়ে এই ওয়াকআপ বিল নিয়ে আজ থেকে 15 সাল 16 সাল থেকে আমাদের অভিভাবক পিজল আব্বাস সিদ্দিকী ভাইজান তখন থেকে আন্দোলন করে আসছেন, আজও আন্দোলন করছেন। তখনও পর্যন্ত কিন্তু এই মুসলমান সম্প্রদায় জাগেনি। আজকের দিনে এখনো পর্যন্ত মুসলমান সম্প্রদায় জাগছে না। যদি আগামী দিনে আপনারা ওয়াকআপ সম্পত্তি, আপনার সম্পত্তি আপনি যদি রক্ষা না করতে পারেন, আপনার বাড়ির পাশে যে কবরখানা আছে, আপনার গ্রামের যে মসজিদ আছে, আপনার গ্রামের যে মাদ্রাসা আছে, এটা কিন্তু সরকার হস্তান্তর করবে। যেহেতু নতুন যে বিল আনার চেষ্টা করছেন সরকার, খতিয়ান 1 নম্বর খতিয়ানে যদি এই ওয়াকআপ সম্পত্তি নিয়ে যায়, তাহলে কিন্তু আপনার বাড়ির সম্পত্তি, আপনার মাদ্রাসা মসজিদ কিন্তু বেদখল হবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, ওয়াকআপ বিল নিয়ে আমরা আমাদের আন্দোলন আরো তীব্র করব। নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আগামী দিনে এই আন্দোলন দিল্লি পর্যন্ত পৌঁছাবো। কারণ হলো আপনারা 2023 সালে দেখেছিলেন যে কৃষক আন্দোলন, দিল্লি, হরিয়ানা, বিভিন্ন রাজ্যের কৃষকরা প্রায় 3 মাস 4 মাস ধরে দিল্লির হাইরোড, দিল্লি গিয়ে অপরাধ করে রেখেছিল। তারপরে কিন্তু এই বিজেপি দাঙ্গাবাজ সরকার সেই বিল প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছিল। আজকে যদি আপনারা এই আন্দোলন আরো তীব্র না করেন, আগামী দিনে কিন্তু আপনাদের এই ওয়াকআপ সম্পত্তি বেদখল হবে। আপনাদের কাছে অনুরোধ করব, নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমরা আগামী দিনে এই আন্দোলনকে বাংলার প্রতিটি কোনায় কোনায় ছড়াবো এবং নওশাদ ভাইয়ের নেতৃত্বে, নওশাদ ভাইজান যদি আমাদেরকে হুকুম করেন, আমরা দিল্লি পর্যন্ত যেতে রাজি আছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আমাদের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। এবং আরটিআই নিয়ে যে মুভমেন্ট, যে গণ আন্দোলন তৈরি করবার চেষ্টা করছেন তৌহিদ আহমেদ খান, তথ্যের অধিকার আইনের উপরে উনি যথেষ্ট কাজ করেন। সমাজকর্মী তৌহিদ আহমেদ খান অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন। সম্মানিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংগ্রামী বন্ধু ও সাথীগণ, সকলকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে দু একটি কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা জানি যে আজকের এই অধিকার সমাবেশ 2023 সালে যে নির্মম অত্যাচার বর্তমান রাজ্য সরকারের পুলিশ আমাদের এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের ওপর যে অত্যাচার করেছিল, তার ফলস্বরূপ গতকাল আমরা ক্যালকাটা হাইকোর্টের
তীর্থঙ্কর ঘোষ জাস্টিসের বেঞ্চের দিকে লক্ষ্য রেখেছিলাম যে আমরা হয়তো একজন সিটিং এমএলএ, একজন বর্তমান মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সংখ্যালঘুদের একমাত্র অধিকার রক্ষার লড়াইয়ে যিনি চিৎকার করে যাচ্ছেন, তিনি হয়তো এই আজকের সমাবেশে আসার ছাড়পত্র পাবেন। আমরা কোর্টের রায়কে সম্মান জানিয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মিটিং সেরে এখানে ছোট ভাইজান মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি ডেকেছেন বাংলার যত আপামর জনসাধারণ আছেন, যত কাজই থাক না কেন আমাদেরকে, সংখ্যালঘু মানুষ যারা আছেন, পিছিয়ে পড়া মানুষ যারা আছেন, দরিদ্র মানুষ যারা আছেন, প্রান্তিক মানুষ যারা আছেন, জল জঙ্গল জমির অধিকার নিয়ে যারা কথা বলছেন, সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমাকে উত্তরে বলা হয়েছিল যে সারা রাজ্যে 1,43,360 একর জমি ওয়াকফ সম্পত্তি হিসাবে পশ্চিমবঙ্গের এমএমই ডিপার্টমেন্টের অধীনস্থ ওয়াকফ বোর্ডে রেজিস্টার্ড আছে। আর তার মধ্য থেকে 25,287 একর জমি অর্থাৎ প্রায় 75,000 বিঘা ওয়াকফ সম্পত্তি এই ওয়াকফ বোর্ড এখনো পর্যন্ত সেই সম্পত্তিকে উদ্ধার করতে পারেনি। ধিক্কার জানাই রাজ্য সরকারকে যে আপনারা সংখ্যালঘুদের জন্য মাথায় ঘোমটা পরে, ধিক্কার জানাই ওই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে রেড রোডের ঈদের নামাজ পড়ার সময় খুতবার অংশগ্রহণ করে ইমাম বরকতিকে সঙ্গে নিয়ে আপনাকে আজকে দীপ্ত কণ্ঠে বলে যেতে চাই, ইমামরা ভিক্ষা নিতে আসেনি। ইমামরা আজকের সভা থেকে শপথ নিচ্ছে যে ইমামরা অধিকার লক্ষার ওয়াকফ সম্পত্তি, যেটা আপনি 75,000 বিঘা সম্পত্তিকে এখনো পর্যন্ত রক্ষা করতে পারেননি, সেই ওয়াকফ সম্পত্তির লড়াইয়ে ইমাম সাহেবরা সংঘবদ্ধ হবে। তাদের জীবন রক্ত দিয়ে হলেও তারা সেই সম্পত্তির অধিকারকে লড়াইয়ে তাদের অধিকারকে ছিনিয়ে নিয়ে ইমামদের বেতন 25,000 টাকা তারা নিজেরা তাদের অধিকারকে ছিনিয়ে আনবে। আর সেই লড়াইয়ে নওশাদ সিদ্দিকী বিধানসভায় তাদের অধিকারের জন্য আওয়াজ তুলবে। আজ আমরা সেই অধিকারের জন্য উঠে দাঁড়াতে এসেছি, সেই অধিকার রক্ষার লড়াইয়ে আমরা পথে নামতে এসেছি। মানুষের অর্থের বিনিময়ে নিতে পারবেন না পশ্চিমবাংলার সংখ্যালঘু বুদ্ধিজীবী মানুষদের। ওয়াকফ বিল সম্পর্কে কেন্দ্রের বিজেপি সরকার যে ভয়ঙ্কর ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছে, সেখানে বলা হয়েছে যে প্র্যাকটিসিং মুসলিম অর্থাৎ 5 বছরের যদি প্র্যাকটিসিং মুসলিম হয় তাহলে আপনি ওয়াকফ করতে পারবেন, অর্থাৎ আপনার সম্পত্তিকে আল্লাহর ওয়াস্তে আপনি দান করতে পারবেন। কিন্তু কে ওই 5 বছর মুসলিম আইডেন্টিফিকেশনটা কে করবে? তারা বলছে যে জেলার যারা ডিস্ট্রিক্ট কালেক্টর রয়েছেন তিনি নাকি কে মুসলমান প্র্যাকটিসিং আর কে মুসলমান নন প্র্যাকটিসিং তিনি নাকি বিচার করবেন। এ বিচার করার মালিক তো একমাত্র আমার মহান রব্বুল আলামিনের জন্য। তিনি আমাদেরকে বিচার করবেন যে আমরা কতটা তার অনুগামী আর কতটা অনুগামী নয়। আপনি কে হে মহাশয়? আরো বলে রাখি, ওয়াকফ সম্পত্তির এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে ওয়াকফে আওলাদ অর্থাৎ আমার 14 পুরুষ, আমার দাদু, আমার আব্বারা যে সমস্ত সম্পত্তি আল্লাহর ওয়াস্তে উৎসর্গ করে গেছে, আল্লাহর জন্য, কওমের জন্য
কওমের দরিদ্র মানুষদের জন্য, অনাথ মানুষদের জন্য দান করে গেছেন, সেই সম্পত্তিগুলোকে ওয়াকফে আওলাদ বলা হয়। সেই ওয়াকফে আওলাদকে সম্পূর্ণভাবে ছিনিয়ে নেওয়ার জন্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 আনা হয়েছে এবং বলা হয়েছে যে এমনকি মহিলা উত্তরাধিকারীও যদি হয় তারাও ওয়াকফে আওলাদকে অ্যাভেল করতে পারবে না। এ কোন কালা কানুন? আমি তো দেখতে পাচ্ছি ভারতবর্ষে একটা কালো মেঘ, ভারতবর্ষে একটা ভয়ঙ্কর আগুন কেন্দ্রীয় সরকার অর্থাৎ বর্তমান বিজেপি সরকার তৈরি করতে চাইছে। অর্থাৎ হিন্দু মুসলমান এই বিভাজন তৈরি করে এই ওয়াকফ সম্পত্তিকে উপলক্ষ করে সিএনআরসির মাধ্যমে যদি আমাদের মসজিদ, যদি আমাদের মাদ্রাসা, যদি আমাদের খানকা, যদি আমাদের দরগাকে ছিনিয়ে নিতে পারে, তাহলে আমাদের যাবতীয় সম্পত্তি ছিনিয়ে নেওয়ার পর আমাদেরকে বাস্তু ছাড়া অর্থাৎ সিএনআরসিকে ইমপ্লিমেন্ট করা তাদের সহজ হবে। আপনাদের বলে রাখি যে সিএ এবং এনআরসি এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির হাতেই ক্যাপ্টেন হোল্ড, অর্থাৎ সেটাকে সংক্ষিপ্ত করে রাখা হয়েছে। প্রয়োজনে সঠিক সময়ে তারা আবার কেন্দ্রীয় সরকার বার করবে। সুতরাং সতর্ক থাকুন, সজাগ থাকুন। আপনারা বুদ্ধিজীবী সংখ্যালঘু মানুষ, আপনারা আইনকে হাতে তুলে নেবেন না। রাষ্ট্রের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের ওপর ভরসা করে আপনারা পথ চলা শুরু করুন। নওশাদ সিদ্দিকীর যে আদর্শ, সেই আদর্শ বিধায়ক নওশাদ সিদ্দিকীর আদর্শ মেনে আমরা আগামী দিনে পথ চলা শুরু করব। আমি জিজ্ঞাসা করেছিলাম যে 6/9/2023 সালে যে এত তো রাজ্যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, যখন বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার শিক্ষকেরা কলকাতার বিকাশ ভবনে কাজ করতে আসেন, তারা রুমের জন্য যদি কলকাতার কোনো আবাসনে যায় তাদেরকে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাড়িয়ে দেওয়া হয়। আরটিআইয়ের তথ্যে বলছে যে পশ্চিমবঙ্গে একটাও মুসলিম আবাসন তৈরি হয়নি। কেন হয়নি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি তো ঘুমতে পারেন, আপনি তো সংখ্যালঘুদের অধিকারের কথা ভুল বুঝিয়ে মানুষদেরকে আপনারা একত্রিত করার চেষ্টা করেছিলেন। মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সামনে রেখে, ইমাম বরকতিকে সামনে রেখে সংখ্যালঘুদের ভোট পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আজ 2011 সালের পর থেকে কেন মুসলিম আবাসন এখনো পর্যন্ত আপনি একটাও করতে পারেননি? যখন আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি ছিনিয়ে নেওয়া হচ্ছিল তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আলিয়া বিশ্ববিদ্যালয়ে কত বিঘা জমি রয়েছে, কত বিঘা পরিত্যক্ত জমি পড়ে রয়েছে, কত অ্যাবান্ডেন্ড ল্যান্ড পড়ে রয়েছে। যদি এই আলিয়া বিশ্ববিদ্যালয়কে আমরা বাঁচাতে না পারি তাহলে পশ্চিম বাংলার সংখ্যা কাছে গিয়ে পৌঁছেছে, কিন্তু তার জবাব সরকার এখনো পর্যন্ত দিতে পারেনি। আমরা জিজ্ঞাসা করলাম যে মাননীয়া, আপনি তো প্রজেক্ট করছেন হেডিয়াতে যে ভদ্রলোক যে আয় কে করতে আছিস পাকিস্তানের বাচ্চারা বেরিয়ে, আপনার মুখে একটাও বলি নেই কেন? তাহলে কি আপনি প্রজেক্ট করছেন? কি বোঝাতে চাইছেন যে বাংলার সংখ্যালঘু মুসলমানরা আপনার কোলেও থাকবে? কি আপনারা বিরুদ্ধে প্রতিবাদ করবেন না? মনে রাখবেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আর মুসলমানরা এত ভীতু নয় যে ওই নরপিশাচ মানুষটা যে প্রতি মুহূর্তে হিন্দু মুসলমান বিভেদ লাগাতে চায় তার ভয়ে আপনার কোলে উঠে পড়বে। এত সহজ নয়, বুঝবে চাচি বেলা হলে। দুর্গাপূজা, কার্নিভাল, 251 কোটি টাকা বরাদ্দ, দীঘায় মন্দির, আমরা বাধা দিচ্ছি না, সব ধর্মের অধিকার রয়েছে, কিন্তু আমরাও তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমরাও তো আমাদের ধর্ম চারণ করার অধিকার রয়েছে। তাহলে কেন দীঘায়
মসজিদ তৈরি হবে না, কেন দীঘায় চার্চ তৈরি হবে না? এই দাবি বর্তমান দাবি, হ্যাঁ কিনা বলুন আপনারা। আমি সংক্ষিপ্ত করে সকলকে সংগ্রামী অভিনন্দন দিয়ে আজকের এই অধিকার রক্ষার লড়াইয়ে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন দিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, 21শে জানুয়ারি জিন্দাবাদ, অধিকার রক্ষার লড়াই জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, মাননীয় আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ ধন্যবাদ তৌহিদ আহমেদ খানকে। ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য উনি দীর্ঘদিন আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছেন, অনেক আরটিআই করেছেন আমরা জানতে পেরেছি রাজ্যের। একই রকমভাবে এই ওয়াকফ সম্পত্তি সারা দেশে এবং এই রাজ্যে কর্পোরেট পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চক্রান্ত। আদিবাসীদের বনরক্ষা আইনকে তারা সংসদে নিয়ে এনে আইন করেছে, সেই সব আদিবাসী জঙ্গলমহলের মানুষদের উচ্ছেদ করে তাদের হাতে তুলে দেবে। তার একটা জ্বলন্ত উদাহরণ আপনারা জানেন, সেই পঞ্চায়েতের আদিবাসীদের শুরু হয়েছে। যে বনরক্ষা আইন 2023-কে বাতিল করতে হবে। আমাদের সমাবেশে যারা যোগদান করছেন, আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে দেখছি প্রশাসন যে অসহযোগিতা করছে এটা কল্পনার বাইরে। মানে আমার ভাষা হারিয়ে যাচ্ছে। কলকাতা পুলিশ বলছে যে আপনাদের গেটের দুজনের বেশি থাকা যাবে না, বাইরে মাইক দেওয়া যাবে না। আমি বললাম যে ইনস্ট্রাকশনটা দেব, কোথায় যাবে কিভাবে আসবে এটুকু বলার কি অধিকার নেই? আপনারা আমাদেরকে ঘরের ভিতরে ঢোকাতে চাইলেন, অনেক গাড়িকে ওনারা আটকাচ্ছেন, প্রতি মুহূর্তে আমাদেরকে মিসগাইড করছেন। এর শেষ আপনারা শুনবেন। এখন মাস্টারমশাই, আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। এখন আপনাদের সামনে যিনি বক্তব্য রাখতে আসছেন, আমি তার বক্তব্য রাখার আগে দু এক কথা বলে নিই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চলার পথে দীর্ঘদিনের সাথী প্রসেনজিৎ বসু আমাদের দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। প্রসেনজিৎ বসু আমাদের দলে যোগ দিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর প্রসেনজিৎ বসু দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, মেহনতি মানুষের স্বার্থে এবং সমস্ত রকম শাসকের অন্যায়, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে তার আপসহীন সংগ্রামের কথা আমরা সকলেই জানি। পশ্চিমবঙ্গে বিরোধী আন্দোলন সংগঠিত করতে প্রসেনজিৎ বসু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘদিনের বীরভূমের দেউচা পাচামির যে আদিবাসীদের জলজমি জঙ্গল রক্ষা করার যে সংগ্রাম, সেই সংগ্রামকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য প্রসেনজিৎ বসু সদা তৎপর থেকেছেন। আমাদের পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেবকে আপনারা জানেন যে বিগত 2022 সালে নওশাদ ভাইজান সহ পার্টির প্রায় 87 জন কর্মীকে অন্যায়ভাবে প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তাদেরকে 41 দিন জেল খাটায়, বিনা বিচারে তাদের আটকে রাখে, তাদের কোনো অন্যায় প্রমাণ করতে পারেনি। সেই যে প্রতিবাদী আন্দোলন সংগঠিত করেছিলাম আমরা, তখন আমাদের রাজ্য নেতৃত্বের প্রায় সবাই জেলে। সেই সময় প্রসেনজিৎ বসু তার যে সংগঠন আছে সেই সংগঠনকে সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াকু ভূমিকা নিয়েছিলেন এবং আমাদের দলের পাশে সব সময় ছিলেন। প্রতি মুহূর্তে
আমাদের দলকে সহযোগিতা করেছেন। বিগত হাড়োয়া বিধানসভা উপনির্বাচন যেটা হলো, সেই উপনির্বাচনেও আমরা প্রসেনজিৎ বসুকে পাশে পেয়েছি এবং তিনি আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। কার্যত ওই ইলেকশনটা তার উপরে ভর করেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। তাই আমাদের মনে হয়েছে যে এই ধরনের মানুষ যত আমাদের সঙ্গে যোগ দেবেন, মমতা ব্যানার্জিদের ভয় তত বাড়তে থাকবে। মমতা ব্যানার্জিরা দেখে যান, প্রসেনজিৎ বসুদের মতো মানুষ একদিকে অর্থনীতিবিদ, আর একদিকে মানুষের সংগ্রামে, রুটি রুজির লড়াইয়ে, মেহনতি মানুষের সংগ্রামে যিনি প্রথম সারির একজন অন্যতম নেতা, সেই প্রসেনজিৎ বোস। আজকে যখন নওশাদ সিদ্দিকীকে আপনি আটকানোর চেষ্টা করেন, প্রসেনজিৎ বোস জানিয়ে দিলেন, আমি আজ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা তলে তার সদস্য পদ নিয়ে নওশাদ ভাইজানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন। আমরা তাকে যে দায়িত্ব দিয়েছিলাম, সেই দায়িত্ব অনুযায়ী তিনি বসিরহাটে সংগঠিত করেছেন মানুষকে, একটা বড় অংশের মানুষকে সংগঠিত করে তিনি কিন্তু আজকে এই সমাবেশে এনেছেন। সুতরাং রাজ্য কমিটির পক্ষ থেকে, রাজ্য কমিটির কার্যকরী সভাপতি হিসাবে আমি প্রসেনজিৎ বোসকে আমার পার্টিতে স্বাগত জানাই। আমাদের সকলের যে পার্টি, তাকে স্বাগত জানাই। আপনারাও নিশ্চয়ই তাকে স্বাগত জানাচ্ছেন। করতালি দিয়ে তাকে আমরা পার্টির মধ্যে গ্রহণ করি। এখন বক্তব্য রাখবেন প্রসেনজিৎ বসু, আর তারপরেই বক্তব্য রাখবেন আমাদের প্রিয় ভাইজান। এই মহতি এই মহতি সমাবেশের, অধিকার সমাবেশের যিনি সভাপতি শামসুর ইসলাম, মঞ্চে উপবিষ্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটি এবং জেলা কমিটির নেতৃত্ব এবং আমার প্রিয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী, আপনারা জানেন যে আজ থেকে ঠিক 2 বছর আগে এই রানী রাসমণি রোডে আজকের দিনে আইএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীর যে সমাবেশ ছিল, সেই সমাবেশে যখন ভাঙড়ের মাননীয় নেতা নওশাদ সিদ্দিকীর গাড়ির উপরে কোনো ধরনের প্ররোচনায় পা দেবেন না। বক্তব্য চলছে, ভাইজান বার্তা দেবেন। ভাইজান এখনই আপনাদের সামনে বার্তা দেবেন, আপনারা ধৈর্য ধরে বক্তব্য শুনুন। এখনই কোনোভাবে কোনো প্ররোচনায় নয়, কোথাও যাওয়ার দরকার নেই। আমি আমাদের স্বেচ্ছাসেবকদের বলবো, আপনারা সামনে এগিয়ে আসুন। জি, যারা দৌড়াচ্ছেন, যারা অনুগত সৈনিক যাবেন না, প্রসেনজিৎ দা বক্তব্য রাখছেন, সবশেষে আপনারা ভাইজানের বক্তব্য শুনবেন। শৃঙ্খলিত পার্টি সদস্যরা বসে যান, একটু বসুন। সকলকে একটু বসার জন্য অনুরোধ করছি। আপনারা সকলে একটু বসুন, একটু ধৈর্য ধরুন। নওশাদ সিদ্দিকী আপনাদের সকলের বক্তব্য সামনে রাখবেন। ভাইজান আপনার সামনে বক্তব্য রাখবেন, আপনারা একটু ধৈর্য ধরুন। আর আপনাদের 5 মিনিট পরে জি, আপনাদের সকলের সামনে এরপরেই নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখবেন। আপনারা এই সভাটিকে, সমাবেশকে সুষ্ঠুভাবে চালাতে সহযোগিতা করুন। নিজের নিজের জায়গায় একটু বসে পড়ুন। আপনাদের মনে আছে যে 2 বছর আগে
রানী রাসমণি রোডের সমাবেশের দিন ঘটনা ঘটেছিল এবং সেই নওশাদ সিদ্দিকীর বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়িতে ওই তৃণমূলের সমাজ বিরোধীরা তারা এখন একে অপরকে মারামারি করে, একে অপরকে খুন করে, নিজের দলের লোককে খুন করে, ধর্ষণ করে। এইরকম একটা পচা গলা শাসক দল পশ্চিমবঙ্গের, সেই পচা গলা শাসক দলের গুন্ডারা আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি আক্রমণ করেছিল। তার বিরুদ্ধে এখানে প্রতিবাদ হয়েছিল বলে এই হচ্ছে শিব ঠাকুরের আপন দেশ পশ্চিমবঙ্গ। কানুন হেতা সর্বনেশে মারামারি করলো শওকত মোল্লা, আরাবুল ইসলামের গুন্ডারা, আর 41 দিন বিনা বিচারে জেল খাটলো নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, আব্দুল মালেক মোল্লা, শাওন দাস সহ আইএসএফ এর প্রায় 30-40 জন কর্মী। এবং 2 বছর ধরে আপনারা জানেন আমরা আন্দোলন করে তাদের জেল থেকে বার করিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সেই মামলা চলছে। এবং আপনারা হয়তো অনেকে জানেন না যে এই যে সমাবেশ, ভেবে দেখুন, এই যে জায়গায় সমাবেশ হচ্ছে এটা ইন্ডিয়ান আর্মির জায়গা। ইন্ডিয়ান আর্মি 1 মাস আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে অনুমতি দিয়ে দিয়েছে, হ্যাঁ আপনারা সমাবেশ করুন, কিন্তু কলকাতা পুলিশ দেয়নি। কলকাতা পুলিশ এই সমাবেশ করতে দিতে চায়নি, তারা শেষ দিন অবধি অনুমতি দেয়নি। কোর্টে আমাদের হয়ে যারা উকিল তারা দাঁড়িয়েছেন, তারা মাননীয় বিচারপতির সামনে বলেছেন যে আমাদের সাথে অন্যায় হচ্ছে, আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে। একটা নির্বাচিত জনপ্রতিনিধির কণ্ঠরোধ কিভাবে গণতন্ত্রের মধ্যে হতে পারে, এই প্রশ্ন তারা তুলেছেন। এবং আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে মাননীয় বিচারপতি তিনি এই সমাবেশ করতে দিয়েছেন এবং এই সমাবেশে আজকে উত্তর থেকে দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ থেকে কাকদ্বীপ, মেদিনীপুর থেকে আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহল, সর্বত্র থেকে মানুষ এসে ওই নবান্নে বার্তা পাঠিয়ে দিয়েছে যে আজকের অধিকার সমাবেশ সফল, আজকের অধিকার সমাবেশ সফল। কিন্তু ওই মাননীয় বিচারপতি তার সাথে একটা শর্ত দিয়েছেন যে যাদের নামে কেস আছে তার মধ্যে রাজ্য কমিটির 4 জন সদস্য, চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ, যে তারা মঞ্চে আসতে পারবেন না। এই শর্ত সাপেক্ষে তারা এই সমাবেশ করতে দিয়েছেন। আমরা মনে করি এই শর্ত অন্যায়। পার্টির চেয়ারম্যান একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সমাবেশে বক্তব্য না রাখতে দেওয়ার শর্ত কিভাবে একটা গণতান্ত্রিক দেশে হচ্ছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাংবিধানিক গণতন্ত্রকে সামনে রেখে তারা রাজনীতি করে, সামাজিক রায়ের তারা রাজনীতি করে। আমরা আদালতকে সম্মান করি, আপনাদের রায়ের সাথে একমত না হলেও আমরা সেই রায়কে সম্মান জানিয়ে আজকে চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এই মঞ্চে আসেননি। তিনি আপনাদের সামনে বক্তৃতা রাখবেন, কিন্তু তিনি মঞ্চে আসবেন না আদালতকে সম্মান দিয়ে, আর আপনাদের আবেগকে সম্মান দিয়ে তিনি বক্তৃতা রাখবেন। আপনারা সবাই তার কথা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে যাবেন না, এই অনুরোধ আপনাদের রাখছি। আর একটাই কথা, নওশাদ ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন, তার আগে নওশাদ ভাইকে আপনারা দেখুন কত কষ্টের মধ্যে আছে মানুষটা। 1 মাস ধরে কি চূড়ান্ত পরিশ্রম গেছে, এই এত বড় আয়োজন করতে হয়েছে, আপনাদের কাছে যেতে হয়েছে, গ্রামে গ্রামে যেতে হয়েছে এই বার্তা নিয়ে। আজকে সেই বার্তা নিয়ে আগামী দিনে যে আপনারা লড়বেন, সেই লড়াইয়ের বার্তা আপনারা যে তৈরি আছেন সেই লড়াইয়ের জন্য, সেই লড়াইয়ের বার্তা আপনারা নওশাদ ভাইকে দিন। আপনারা বলুন যে আগামী দিনে ওয়াকফ সংশোধনী বিল যদি পাস করে, সেই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে, সেই বিলকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেওয়ার জন্য আপনারা রাস্তায় নামতে প্রস্তুত কি প্রস্তুত নয়? বলেন যদি আমাদের রাজ্যে যে 10% ওবিসি সংখ্যালঘুদের জন্য এবং অন্যান্য ওবিসিদের জন্য
যে 10% সংরক্ষণ হাইকোর্ট বিজেপির মিথ্যে কথা বলে তারা পিটিশন করেছে, হাইকোর্ট সেই সংরক্ষণ বাতিল করে দিয়েছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে, রাজ্যে নিয়োগ হচ্ছে না। সেই সংরক্ষণকে পুনর্বহাল করার জন্য আমার অনগ্রসর ভাই বোনেরা, আমার সংখ্যালঘু ভাই বোনেরা আগামী দিনে লেখাপড়া করছে, সরকারি চাকরি করতে চায়, স্বপ্ন দেখছে স্কুল মাস্টার হবে, হাসপাতালে যাবে, ডক্টর হবে, নার্স হবে। সেই সংরক্ষণ পুনর্বহালের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করবে। আপনারা সাথে আছেন কি নেই জানান। ওবিসি সংরক্ষণ পুনর্বহাল করতে হবে পশ্চিমবঙ্গে, এই দাবির জন্য আপনারা লড়তে প্রস্তুত কিনা? আমরা এই দাবি জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে জাতিভিত্তিক জনগণনা করতে হবে আগামী জনগণনার সাথে, এবং আরো এই সমস্ত যে আমাদের অনগ্রসর দলিত, আদিবাসী, সংখ্যালঘু আমাদের যে ভাই বোনেরা আছে পশ্চিমবঙ্গে, তার জন্য সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আইএসএফ আগামী দিনে এগিয়ে যাবে, এবং আমরা এই আইএসএফ এর ঝান্ডা নিয়ে আগামী দিনে সামাজিক ন্যায়ের লড়াইকে পশ্চিমবঙ্গে আরো তীব্র গতিতে এগিয়ে নিয়ে যাব। এই কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, জয় ভীম, জয় হিন্দ, আইএসএফ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ। আপনারা এইমাত্র জানলেন, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমাদের মনে ব্যথা আছে আমরা জানি। আমরা সেই শৃঙ্খলিত রাজনৈতিক দলের সদস্য। আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা অভিযোগ দেয়া হলেও আমরা আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে অনেক অন্যায় হলেও আচ্ছা, ভাঙড় থেকে শুরু করে সারা পশ্চিম বাংলায় আমাদের কর্মীরা প্রাণ দিয়েছে। সেই প্রাণ দেওয়ার বিনিময়ে আজ আমরা টিকে রয়েছি। তাই আমাদের বুকে অনেক ব্যথা আছে, অনেক বেদনা আছে। আজ আমাদের এখানে নওশাদ ভাই যেমন ভাঙড়ের বিধায়ক, তেমনি ভাঙড়ের অনেক সৈনিক কমরেড তারা উপস্থিত হয়েছেন, সাথী বন্ধুরা উপস্থিত হয়েছেন। আমি রাইনুরদের বলবো, ভাঙড়ের সেনারা একবার উঠে দাঁড়াও, তোমরা হাত তোলো। তোমরা গোটা বাংলাকে, কারিমুল, ওহিদুল সহ আমি সকলের নাম হয়তো বলতে পারছি না, এরা কিন্তু আইএসএফকে টিকিয়ে রেখেছে, গোটা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে। তাই এদের সালাম জানাই আপনাদের পক্ষ থেকে, স্যালুট আপনাদের পক্ষ থেকে। নওশাদ ভাইকে বক্তব্য রাখতে দেবে না। বিগত দিনে অন্যায়ভাবে পুলিশ নওশাদ ভাইকে সহ শাওন দাস, নাসির উদ্দিন মীর, শাহাবুদ্দিন সিরাজি সহ বহু সাথীকে অ্যারেস্ট করেছিল। কম বেশি 87-88 জনকে অ্যারেস্ট করেছিল, এবং তারপরে তাদের 41 দিনে যখন জামিন দেয়, তখন কিন্তু বিচারপতি বলেছিলেন যে এদের বিরুদ্ধে যে সমস্ত চার্জগুলো আনা হয়েছে সেই চার্জ সম্পূর্ণ ভুল, প্রমাণ করতে পারেনি ক্যালকাটা পুলিশ, তার ফলে তারা জামিন পেয়েছিল। তারপরেও আমাদের বুকে ব্যথা। আমরা ভাঙচুর করি না, রাষ্ট্রের সম্পত্তি ভাঙচুর যারা করে আমরা তার বিরুদ্ধে। তাই যখন এবছর প্রসেনজিৎ দা বলেছে যে জমি যার, সেই ইন্ডিয়ান আর্মি মিটিং করার পারমিশন দিয়ে দিল 1 মাস আগে, আর জমি যার না ক্যালকাটা পুলিশ, তারা শৃঙ্খলা ভঙ্গের ভয় দেখিয়ে আদালতকে বলল যে না, ওদের করতে দেওয়া যাবে না।
মহামান্য আদালতের নির্দেশকে আমরা অমান্য করিনি। ঠিক আছে, আপনি বলেছেন আমাদের সংগ্রামী চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আজকের এই মঞ্চে আসবেন না, কিন্তু বক্তব্য রাখবেন। আপনাকে সম্মান আপনি বলেছেন মালেক মোল্লাকে আসতে দেওয়া যাবে না, তাই মালেক মোল্লা আসেননি, তাকে আমরা আসতে দিইনি। আপনার নির্দেশ মেনে আমরা বলেছিলাম 2500 মাত্র চেয়ার দিয়েছিলাম, যে 1000 লোককে নিয়ে আমরা এই সভা করব। আপনাকে মান্যতা দিয়ে আমরা তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু দেখতে পেলাম পাক সার্কাস, তপসিয়া, বেগবাগান, খিদিরপুর এই সব জায়গা থেকে কলকাতার মানুষ এই পীরজাদাদের এই সমাবেশ দেখতে এসেছে। আপনাদের দেওয়া আমরা মেনেছি, কিন্তু মানুষ যদি জড়ো হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি, আর পুলিশই বা কি করতে পারে? স্বাভাবিক এটা। ক্যালকাটা পুলিশের সহযোগিতা আমরা নিশ্চয়ই পাচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে অসহযোগিতাও হয়েছে, সেটা দুঃখজনক। আপনারা বলেছেন আমাদের উত্তর 24 পরগনার কর্মী, আমাদের উত্তর 24 পরগনার নেতৃত্ব রাজ্য কমিটির সদস্য শাওন দাস, তাকে আসতে দেব না। আমরাও তাকে আসতে দিইনি, না তুমি তোমার এলাকাতেই থাকো। এভাবে মালেক মোল্লা, শাওন দাস, এভাবে বিশ্বজিৎ মাইতি, আপনি বলেছেন আমার পার্টির সাধারণ সম্পাদককে আসতে দেওয়া যাবে না, কারণ এই বিশ্বজিৎ, নওশাদ সিদ্দিকী, শাওন দাস, মালেক মোল্লারা, ইকবাল আলমরা, এরা এলে নাকি কলকাতায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা বলেছি আসবে না, শান্তিতে। তাই ভাই, তাই বন্ধু, তাই সাথী, তাই কমরেডস, আপনাদের বলছি শৃঙ্খলিতভাবে আমরা এই জনসভা শেষ করলাম। নওশাদ ভাইয়ের বক্তব্য আমরা শৃঙ্খলিতভাবে শুনব, তারপর শৃঙ্খলিতভাবে ধীরে 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 এই মাঠটা আমরা খালি করে দেব, তারপরে আমরা এখান থেকে বিদায় নেব। আপনারা যাওয়ার শেষ হবে তবে আমরা কিন্তু এখান থেকে বিদায় নেব, তার আগে নেতৃত্ব এখান থেকে যাবে না। তাই বুকে ব্যথা নিয়েই আমরা, নওশাদ সিদ্দিকী নেই, নওশাদ সিদ্দিকী আছে, কোথায় আছে? মনের মধ্যে আছে, আমাদের হৃদয়ে আছে। সিদ্দিকী নেই, নওশাদ সিদ্দিকী আছে। এই দেখুন সিদ্দিকী, বাংলার কোনায় কোনায় নওশাদ সিদ্দিকী, খিদিরপুরে নওশাদ সিদ্দিকী, একবার নওশাদ সিদ্দিকী, হাওড়ায় নওশাদ সিদ্দিকী। ভালো করে তাকিয়ে দেখো মমতা ব্যানার্জি, নবান্নের নিচে নওশাদ সিদ্দিকী। তাকিয়ে দেখো মমতা ব্যানার্জি, বেগবাগানে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী কোথায় নেই তাকিয়ে দেখো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই মঞ্চের আনাচে কানাচে নওশাদ সিদ্দিকীর ছায়া ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রত্যেকে নওশাদ সিদ্দিকী, সবাই সমস্যারে বলুন, আমরা প্রত্যেকে নওশাদ সিদ্দিকী, আমরা প্রত্যেকে। তাই নওশাদ সিদ্দিকী আছে না নেই? আমরা তার বক্তব্য শুনবো তো? আসুন এবার আমরা ভাইজানের বক্তব্য শুনবো। তবে একটা কথা আপনাদের বলি, যে অনেক রকম প্রভোকেশন হবে, প্ররোচনা দেওয়া হবে, খবরদার পা দেবেন না, শান্তিতে আপনারা জায়গা ছাড়বেন। তবে আমাদের পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দা খুব অল্প কথায় আপনাদেরকে দু কথা শোনাবেন, তার কথা শুনুন। পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতিকে ছাড়াই আমাদের সভা করতে হয়েছে। এখন আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বার্তা পাঠাচ্ছেন বিশ্বজিৎ মাইতি। বিশ্বজিৎ দা বলুন। দাদা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি পুলিশ মন্ত্রী, আপনাকে বলছি
আমাদেরকে ধর্ষণকে আটকে রাখা যাবে না। আপনি ভেবেছিলেন পশ্চিম বাংলায় আইএসএফ কে ধমকে চমকে পুলিশের মিথ্যে মামলা দিয়ে ঘরে ঢোকাতে চেয়েছিলেন। আজকে আপনি পারেননি, আপনি পরাজিত। আপনি শওকত মোল্লা, শেখ শাহজাহানকে এস্টাবলিশ করতে চাইছেন পশ্চিম বাংলায়। শুনে রাখুন, আমরা নওশাদ সিদ্দিকীর সৈনিক। 5 টাকার কলমের মর্যাদা দেওয়ার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টকে মান্যতা দিয়ে আজকে আমরা সবাই যেতে পারলাম না। আর আমার যৌবন, আমার 18 যৌবন আজকে দেখিয়ে দিল আইএসএফ কাকে বলে আর নওশাদ সিদ্দিকী কাকে বলে। 2026 প্রস্তুত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার সঙ্গে আমাদের বুথে বুথে দেখা হবে। তিলোত্তমার জন্য সারা বাংলা রাত জেগেছে, 2026-এর বুথ পাহারা দেওয়ার জন্য আমার কর্মীরা রাত জাগবে। আমি আমার কর্মীদেরকে বলবো, মাথা ঠান্ডা রেখে মাথা শান্তভাবে আপনারা বাড়ি যাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা, শেখ শাহজাহানের বাহিনীদের নাম, তার বাবার নাম, তার কন্ট্যাক্ট নাম্বার লিখে রাখুন। হাইকোর্টে বুঝে নেব, সুপ্রিম কোর্টে বুঝে নেব। 2024 সালে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই ভালো থাকবেন। আমাদের অত্যন্ত প্রিয় আমাদের দলের চেয়ারম্যানের বক্তব্য শুনবেন। আপনারা বাড়ি যাবেন শান্তভাবে। আর যে পুলিশগুলো আমাদের অসহযোগিতা করলেন, আপনাদের নাম সন্ন্যাস করে আইএসএফ এর খাতায় লেখা থাকবে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের করের টাকায় আপনি সাদা পোশাকটা পরছেন, এই হিসাব আমরা পরে বুঝে নেব 5 টাকার কলমের খোঁচায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সুস্থ থাকবেন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাড়ি ফিরবেন। কলমের লড়াই জারি থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার লেভেল বাহিনীর সঙ্গে রাস্তাতেই দেখা হবে। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। আর একটা কথা বলবো, আমার পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। জয় হিন্দ। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। খুব কষ্ট করে মনের ব্যথা থেকে উনি কথা বলছেন যে পার্টির সাধারণ সম্পাদক উনি যে কথাগুলো বললেন, আজকে ভাইজান, আমাদের প্রাণপ্রিয় ভাইজান, দলের চেয়ারম্যান, তিনি আজকে আসতে পাচ্ছেন না এখানে। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, কষ্ট হচ্ছে যে পার্টির বলা যেতে পারে আমাদের প্রাণ পুরুষ, যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে মনে করেছে যে এই কলকাতাটা ওই কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পৈতৃক সম্পত্তি। এটা কি তাদের বাপকালী সম্পত্তি? যে কলকাতার রাজপথ আজকে বুঝিয়ে দিচ্ছে এর প্রতিশোধ হবে, 26-এর প্রতিশোধ হবে। ভাঙনের ছেলেদের জেল দিয়ে, জরিমানা দিয়ে আটকানো যায়নি, আজকেও আটকানো যাবে না। ভাইজান আপনার উদ্দেশ্যে বার্তা দেবে, হৃদয় ভেঙে যাচ্ছে। এখন আমাদের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাদের উদ্দেশ্যে কথা বলছেন। জি ভাইজান। হ্যালো, নওশাদ সিদ্দিকী এক মিনিট। জি ভাই, সফল করে দেখা এই এক মিনিট ভাইজান, আরেকবার বলুন। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? নওশাদ সিদ্দিকী ছাড়া আইএসএফ যে সমাবেশ করে দেখালো, এটা হচ্ছে আমার বড় ভাইজানের অনেক দিনের স্বপ্ন। আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন, নেতৃত্ব প্রত্যেককেই, যে আমার বড় ভাইজানের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন। ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো, যত পারবে নেতা তৈরি করো, যেটা আপনারা আজকে দেখিয়ে নেন। রাগ ক্ষোভ হচ্ছে নাকি আপনাদের? রাগ ক্ষোভ হচ্ছে? আমারও রাগ ক্ষোভ হচ্ছে, কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি,
কালে অপদার্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত এই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুঁড়ে ফেলতে পারবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তোমাদেরকে এই রাগ আর ক্ষোভটাকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে। তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি, আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না। আমার বড় ভাইজান যেতে চেয়েছিলেন, আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি। তাকে বলেছি চলুন দুই ভাই মিলে 2026-এ ব্রিগেডে যাব, রাজ্য সরকারকে ওখান থেকে ভবিষ্যৎ করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। 2000 আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ ব্রিগেডার আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা সাথে নিয়ে আটকানো হচ্ছে কেন আইএসএফ কে? আইএসএফ অপরাধ কি? আইএসএফ এর অপরাধ হচ্ছে দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের হিন্দু, মুসলমানের হয়ে কথা বলছি আমরা। আমাদের অপরাধ এটাই, জলজমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে। দেউচা পাচামিরে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে বলার জন্য। ওয়াকাফ সম্পত্তি কেন্দ্রের বর্বর সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্টের নামে, তার বিরোধিতা করার জন্য আমাদের ওপরে এই খরা নেমে আসছে। আমাদেরকে আটকানো হচ্ছে কেন? আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে আইএসএফ প্ল্যাটফর্ম তৈরি করেছে, এই ভোটের রাজনীতি যারা করে, যারা ধর্মীয় রাজনীতি করে, তাদেরকে অচিরেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব, সেই ভয় আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে, আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন। আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে। জি ভাইজান, হ্যালো 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 হ্যালো। আমার পঞ্চায়েতের নেতৃত্ব ওখানে নেতৃত্ব দিয়ে শহীদ মিনারের সমাবেশকে সফল করবে, আজকে সে প্রমাণ দেখিয়ে দিলেন আপনারা। হ্যালো হ্যালো, জি ভাইজান বলেন, শুনতে পাচ্ছেন? জি। তো বড় ভাইয়ের নির্দেশ ক্রমে আমাদেরকে আমরা আউটডোরই চাইলাম, অর্থাৎ শহীদ মিনার চত্বরই আমরা নিলাম। বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর 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 দেওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো। আর এর আইএসএফ তৈরি হয়েছে, যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বার করে তাদের অধিকারের কথা বলবে বলেই তৈরি হয়নি। আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দিই। দুর্ভাগ্যের বিষয়, সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম, কিন্তু ডিভিশন বেঞ্চ ওটা আগামীকাল ডেট রেখেছে। চলো, তারপরেও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ, বিচার ব্যবস্থা জিন্দাবাদ। যারা বিচার ব্যবস্থা নিয়ে ছেলে খেলা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগলে স্লোগান তুলবো, কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো। সকাল বিকাল শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখা নিদান দিচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে। রেস্ট্রিকশন হয় না, আর সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে, সেতু বন্ধনের চেষ্টা করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যারা সব সময় কমিউনাল হারমোনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে। এর জবাব মানুষ দেবে, জনগণ দেবে। জনগণের হাতে আমি ছেড়ে দিলাম। বন্ধুগণ, দুর্ভাগ্যের বিষয়, আমি আজকে ওখান থেকে দাঁড়িয়ে বলতাম, আমি ভার্চুয়ালি আজকে বলছি, সারা রাজ্যে দেখুন মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে দেওয়ার চেষ্টা করছে, আমাদের রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন মুখ বুঝে সহ্য করছে, এই প্রশ্নটাও আজকে রেখে দিলাম আপনাদের কাছে। কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা, তিনার প্রেস কনফারেন্স করে বলা দরকার ছিল যে না, তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করো বা যারা মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত আছো, আমি রাজ্যের অভিভাবিকা হয়ে বলছি, তোমরা চিন্তিত হবে না, মাদ্রাসায় কোনো জঙ্গি কার্যকলাপ হয় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এ কোনো বক্তব্য দেখলাম না, বরঞ্চ ক্রমশ মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে। দলিত আদিবাসী নির্বিশেষে সকলের উপর অত্যাচার হচ্ছে। আদিবাসী হওয়ার জন্য, তার ধর্মীয় পরিচয় থাকার জন্য তাদের উপরে অত্যাচার হচ্ছে। কদিন আগে উত্তরপ্রদেশে
দলিত শ্রেণী হওয়ার জন্য বাইক ওভারটেক করার জন্য তাকে মারধর করলো। ছত্তিশগড়ে দলিতকে পোস্টে বেঁধে পিটিয়ে মারলো। উত্তরপ্রদেশের সম্বল মসজিদের সার্ভের নামে মুসলমানদেরকে খুন করলো। এই নিয়ে রাজ্যের বা কারো কোনো কথা দেখতে পেলাম না। দুর্ভাগ্যের বিষয়, কেন্দ্র সরকার রাজ্য সরকার অর্থনৈতিক ভাবে তারা বেসামাল হয়ে উঠছে। দুটো দলই এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে। কেন্দ্র সরকার বলেছিল বছরে 2 কোটি চাকরি দেব, চাকরি দেওয়া তো দূরের কথা, বরঞ্চ চাকরি থেকে ছাঁটাই হচ্ছে। যখন এই প্রশ্ন করছেন তখন নাকি খাজা হুজুরের মাজারের নিচে মন্দির দেখতে পাওয়াচ্ছে না। এই অপদার্থগুলোকে প্রশ্ন করতে হবে, এই অপদার্থগুলোকে জিজ্ঞাসা করতে হবে, খোদার সূচকে ভারতবর্ষ কেন 105 নম্বরে আছে, এর জবাবটা আগে দাও। আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে $1 টাকা সমান $1 হবে, আর ভারতবর্ষের সব থেকে টাকার দাম এখন আরো মান কমে যাচ্ছে। এখন 86.5 টাকা দিলে $1 পাচ্ছি আমরা। যখন আপনি ক্ষমতা এসেছিলেন 2014-তে 60-62 টাকা দিলে $1 পাওয়া যেত। এইগুলো যখন ব্যর্থ হচ্ছে তখন হিন্দু মুসলমানের রাজনীতি করছে। আর আমাদের রাজ্য সরকার যেটা চলছে ও তো এক কদম আরো এগিয়ে গিয়ে আরো ভিতরে ভিতরে সুপ্তভাবে ধর্মীয় জিগির ধুলে পশ্চিমবাংলার মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তুলে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। কদিন আগে আপনারা দেখলেন সাজ্জাক আলম নামে একজন, আমি ধরে নিলাম অপরাধী, কিন্তু তাকে তো ইনকাউন্টার করা বিচার বহির্ভূত ভাই। তাকে ইনকাউন্টার করে কাকে খুশি করলো? বিজেপিকে খুশি করছে। এখনো সময় এসেছে, বাড়ির মধ্যে ঢুকে থাকলে হবে না, বাড়িয়ে আসতে হবে, মানুষের জন্য কথা বলতে হবে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে। আর নওশাদ সিদ্দিকী আর বিশ্বজিৎ মাইতিরা একবার কেন 100 বার জেলে যেতে প্রস্তুত আছে। দলিত আদিবাসী নির্বিশেষে সহ মুসলমানদের অধিকার, উচ্চবর্ণের অধিকারও যে অধিকার ক্ষুণ্ণ হবে, যাদের অধিকার কেড়ে নেওয়া হবে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে আওয়াজ তুলবে। এই আওয়াজ তোলার জন্য একবার কেন 100 বার জেলে যেতে প্রস্তুত আছি আমরা। বন্ধুগণ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদেরকে বলবো, আমার বোন, আমার বাড়ির মেয়ে তিলোত্তমার কথা ভুললে হবে না। আজকে তিলোত্তমা যে সঞ্জয় রায়কে দোষী করছে, তোমার পরিবারের সাথে আমরা সকলে আছি তো নাকি ভাই? কারা কারা আছে হাত তুলুন। তিলোত্তমার পরিবারের সাথে কারা কারা আছে হাত তুলুন। তিলোত্তমার পরিবারের সাথে আমরা সকলে থাকবো, এবং তিলোত্তমার পরিবার যতক্ষণ না নাই পাচ্ছে আমরা তিলোত্তমার পরিবারের সাথে লড়ে যাব। আজকে বিচার ব্যবস্থা এভিডেন্সের উপরে চলে। যাদের এভিডেন্স কালেক্ট করে প্রোভাইড করার দরকার, সেই অপদার্থ ব্যর্থ সিবিআই তৃণমূলের সাথে বিজেপির যোগসাযোগে আমার তিলোত্তমা গুণের যারা যারা দোষী অনেককে লুকিয়ে দিয়েছে। এটাকে আমরা ছাড়বো না, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা জবাব দেব। বন্ধুগণ, আজকে আমরা ওয়াকাপ নিয়ে হচ্ছে, আমি একটা প্রশ্ন তুলে ওয়াকাপে ছেড়ে দেবো। ওয়াকাপ বোর্ডকে আমরা আরটিআই করে জানতে চেয়েছিলাম, তা উত্তরে দিয়েছে 1 বছরের ওয়াকাপ বোর্ডের ইনকাম কত। সেখানে দেখতে পাচ্ছি 1 কোটি টাকার নিচে। আর অপরদিকে আমরা কি দেখছি, রাজ্য সরকার বলছেন ইমাম ভাতা নাকি ওয়াকাপ বোর্ডের মাধ্যমে দেওয়া হয়। প্রায় 43,000 ইমাম মুয়াজ্জিনকে ভাতা দেওয়া হয়। প্রায় 150 কোটি টাকা 1 বছরে ভাতা দেওয়া হয়। আর ইনকাম বলছে 1 কোটি টাকা। তাহলে আপনারা বলুন, তাহলে বাকি 149 কোটি টাকা কোথা থেকে আসলো, এটাও আমাদের জানতে হবে। আমি সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। প্রশাসনের কর্তাদের বলবো, আপনারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধু সহ আইএসপি নেতৃত্বরা, শুভাকাঙ্ক্ষীরা, প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। 2026 সালে আমরা ব্রিগেডে আসছি, আমাদের ব্রিগেডে দেখা হবে। ধন্যবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। জি ভাইজান, ধন্যবাদ আপনাকে। জি ভাইজান বক্তব্য রাখলেন। আসুন আমরা কিছু স্লোগান দিয়ে আমাদের কর্মসূচি শেষ করব। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব ইনকলাব ইনকলাবি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই মেহনতি মানুষের লড়াই চলছে, মানুষের লড়াই চলছে, চলবে, চলছে চলবে, এই অধিকারের লড়াই চলছে, চলবে, চলছে চলবে। আচ্ছা, আমি এরপরে যা বলবো
তারপরে আপনারা শুধু বলবেন নওশাদ। সামনে দেখো, নওশাদ, পিছনে দেখো, নওশাদ, পুলিশ দেখো, নওশাদ, সবাই দেখো, নওশাদ, মমতা দেখো, নওশাদ, এই অভিষেক দেখো, নওশাদ। যেতে যেতে পড়ে যাবে তুমি যাও না তুমি যাও সব জায়গাতে গোটা দেশে বাংলাদেশে হুগলিতে 24 পরগনায় ভাঙড়েতে বীরভূমেতে সবাই দেখো পুলিশ দেখো ক্যামেরার ভিডিওটা মনে করতে পুলিশ দেখো বাবুরা দেখো বাবুরা দেখো মমতা দেখো মমতা দেখো অভিষেক দেখো এই সরকার দেখো এই সরকার দেখো নাটো নিয়াসকে নাম তুমি দেখো এটা নাম জিলা এটা নাম জিলা এটা নাম জিলা ওই ছোটটাই 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 ভিক্ষা নয় অধিকার চাই ভিক্ষা নয় ভিক্ষা নয় ভিক্ষা নয় বাইরের দিকে একটা বিশেষ ঘোষণা যার সম্মুখে আমাদের রানীর সময় এভিনিউতে অলরেডি একটা রাজনৈতিক প্রোগ্রাম আছে, এসইউসিআর একটা রাজনৈতিক প্রোগ্রাম আছে, তাই ওই রোডটাকে একটু অ্যাভয়েড করে আপনারা যে বাম দিক আছে শহীদ মিনার আমাদের স্টেজের বাম দিকের যে গেটটা রয়েছে মেন গেট, সেই গেট দিয়ে একটু বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সকলের কাছে আমাদের অনুরোধ, খুব সুষ্ঠুভাবে যে প্রোগ্রাম আমরা সমাপ্ত করতে পেরেছি এখনো পর্যন্ত তার জন্য সকলকে কৃতজ্ঞতা জানাই। আপনারা সুষ্ঠুভাবে বাম দিকের গেট দিয়ে নিজের নিজের গাড়ির কাছে পৌঁছে যাবেন এবং সর্বোপরি খুব সুন্দরভাবে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন। কোনো খারাপ পরিস্থিতি রাস্তায় যেন না হয় তার দিকে যারা নেতৃত্ব রয়েছেন তারা সজাগ থাকবেন, বাড়িতে সকলের সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছে যাবেন এই আশা করি। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে সবার ট্রাফিক গুলো ক্লিয়ার করে একটু সকলে কলকাতা থেকে বেরোবেন। প্রশাসনকে ট্রাফিক সহযোগিতা করে আপনারা গাড়িগুলো নিয়ে বেরোবেন। আমাদের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে আমরা শেষ ঘোষণা করেছি। আপনারা ধীরে 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 চলে যান, মিডিয়ার কাছে বেশি মুখ খুলবেন না। মিডিয়া আমাদের বন্ধু, সব ঠিক আছে, কিন্তু মিডিয়ার কাছে মুখ খুলবেন না। দয়া করে প্রত্যেকে নিজের এলাকায় গিয়ে ক্যামেরা মিক্সার ধুলোই কি হয়ে যাবে এই দুঃখটাকে ক্ষোভে পরিণত করুন, আর সেই ক্ষোভটাকে সাংগঠনিক কর্মদক্ষতায় নিয়ে যান। আপনারা ধীরে ধীরে চলে যান, ধীরে ধীরে চলে যান, তাহলে আমরা এখান থেকে বেরোতে পারবো। আপনারা ধীরে ধীরে মাঠ ছাড়ুন, আপনারা ধীরে ধীরে মাঠ ছাড়ুন। আপনারা চলে গেলে তারপরে আমরা নেতৃত্ব এখান থেকে সরব। কলকাতা পুলিশের যে সমস্ত কর্মীরা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কলকাতা পুলিশের যে সমস্ত কর্মীরা আমাদের সহযোগিতা করতে পারেননি, ডিউটিরত ছিলেন, কারণ আপনাদের উপরে রাজনৈতিক চাপ আছে, আপনারা অনেক বাধ্যবাধকতার মধ্যে পড়ে যান, সেটাও আমরা জানি। সেই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আর যারা একেবারেই অসহযোগিতা করেছেন তাদেরকে বলবো, আপনারা মানুষের কথা ভাবুন, সংবিধানের মধ্যে কেউ নয়। আপনাদের দায়িত্ব কিন্তু মানুষকে সহযোগিতা করা। তাই আগামী দিনে আপনাদের কাছে সহযোগিতা পাবো এই আশা আমরা করি। আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসেছেন যে সমস্ত মানুষ, সংগ্রামী কংগ্রেস বন্ধুরা, তাদের প্রত্যেকে, মা বোনেরা, ভাই, সন্তানরা, প্রত্যেকে আমাদের এই কর্মসূচিকে সফল করতে যেভাবে সহযোগিতা করেছেন, আমরা আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই।
আপনাদেরকে বলবো আপনারা ধীরে ধীরে বাড়ি যান। আমি ধন্যবাদ জানাবো আমাদের ওই স্টুডেন্ট ফ্রন্টের সমস্ত ছেলেকে, সমস্ত বন্ধুকে, সমস্ত ভাইকে, সন্তানকে, সমস্ত সাথীকে, যারা আমাদের সংগ্রামের সাথী, আমাদের লড়াইয়ের সাথী, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। ওরা যেভাবে গত কয়েকদিন ধরে কলকাতায় পড়ে থেকে তারা এই সমাবেশকে সফল করার জন্য উদ্যোগ নিয়েছে, এখনো পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে আর রাত পর্যন্ত পরিশ্রম করবে। সেই স্টুডেন্ট ফ্রন্টের সমস্ত কংগ্রেসকে, সমস্ত সাথীকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই, আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদের, যে সমস্ত মিডিয়ার বন্ধুরা আমাদের এখানে এসেছেন, আজকের এই কর্মসূচিকে কভার করেছেন, কর্মী যারা এসেছেন তাদেরও প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। এই এলাকার বিশেষ করে আমি যা দেখছিলাম আমাদের পার্টির সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন বহু মানুষ আমরা দেখেছি, যে যারা এনআরসি মুভমেন্টে ছিলেন, যারা অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনে থাকেন, এমনকি অনেকে আন্দোলনের ময়দানে যান না এমন মানুষকে দেখেছি কলকাতা, তারা এই মাঠ ভরিয়ে দিয়েছিলেন। আমরা তো মাত্র কলকাতার মহামান্য আদালতের আদেশকে মান্যতা দিয়ে এই যে মাত্র কটা চেয়ার আছে সামনে, আমরা ২৫০০ চেয়ার দিয়েছিলাম, আমাদের কর্মীদের বসতে দিয়েছিলাম। কিন্তু যারা আজকে এই সমাবেশে নওশাদ সিদ্দিকী অনুপস্থিতিতে যারা প্রতিবাদ স্বরূপ এই কলকাতার মানুষরা হাজির হয়ে গিয়েছিলেন, তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সকলকে আবারও বলবো যে আপনারা ধীরে ধীরে বাড়ি চলে যান, আপনারা এই জায়গা না ছাড়া পর্যন্ত আমরা এই জায়গা ছাড়তে পারছি না। ধীরে ধীরে তোমরা চলে যাও, এই সামনে দাঁড়িয়ে আছে তাদেরকে বলছি ধীরে ধীরে চলে যাও। স্বেচ্ছাসেবক প্রত্যেক স্টুডেন্ট ফ্রন্টের স্বেচ্ছাসেবক যারা আমাদের দায়িত্বে আছেন, প্রত্যেকের অনুরোধ যে এখানে আছেন আপনারা